আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ নিয়ে বিশ্বের প্রভাবশালী কোন দেশের কী অবস্থান? মিসাইল মেরে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল কি কিম জং উন? মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে আঘাত হেনেছে ইরান। যুদ্ধের প্রথম 2 দিনেই 650 মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তা হল ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্প্রতিক যৌথ অভিযানের পর নিহতের সংখ্যা ৭৮৭তে পৌঁছেছে কিনা সেই বিতর্ক, যা নিয়ে বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংখ্যাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও নিরপেক্ষ তথ্য যাচাইকারী সংস্থাগুলো এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। কারণ এ ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সঠিক তথ্য পাওয়া সবসময় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের দিকে নজর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে তথ্যের বিভ্রান্তি বা ইনফরমেশন গ্যাপ একটি সাধারণ ঘটনা, যেখানে এক পক্ষ নিজেদের ক্ষয়ক্ষতি কমিয়ে দেখানোর চেষ্টা করে এবং অন্য পক্ষ তাদের সফলতার মাত্রা বাড়িয়ে প্রচার করতে চায়। এই নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এবং স্থানীয় প্রশাসন থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এত বড় সংখ্যার কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি, বরং তারা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করছে। অন্যদিকে পশ্চিমা মিডিয়াগুলোর বেশ কিছু রিপোর্টে স্থানীয় সূত্রের বরাতে বলা হচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা এবং মানবিক দিকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ যখনই কোনো অঞ্চলে এমন কৌশলগত সংঘাত বা সামরিক উত্তেজনার সৃষ্টি হয় তখন এর সবচেয়ে বড় প্রভাব পড়ে সাধারণ নাগরিকদের জীবনযাত্রা, চিকিৎসা সেবা এবং অর্থনীতির ওপর। জাতিসংঘ এবং রেড ক্রসের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছে, কারণ এ ধরনের সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা শুধু এক দেশের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের সাপ্লাই চেন, জ্বালানি সরবরাহ এবং অর্থনৈতিক কাঠামোতে একটি বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। বিশ্লেষকদের মতে এই ৭৮৭ জনের নিহতের যে দাবিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে তা মূলত এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের অংশ হতে পারে, যা আধুনিক যুগে যে কোনো স্নায়ুযুদ্ধ বা প্রক্সি কনফ্লিক্টের একটি অবিচ্ছেদ্য কৌশল হিসেবে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের এই ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় যে আন্তর্জাতিক কূটনীতি এখন একটি অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি পরাশক্তি তাদের নিজস্ব কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সতর্ক পা ফেলছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি নজর কাটছে চীনের ভূমিকা, কারণ মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের ওপর চীনের অর্থনীতি ব্যাপকভাবে নির্ভরশীল এবং বেইজিং কোনোভাবেই চায় না এই অঞ্চলে এমন কোনো অস্থিতিশীলতা তৈরি হোক যা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় বা সাপ্লাই চেনকে বাধাগ্রস্ত করে, যে কারণে চীন শুরু থেকেই সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিচ্ছে। অন্যদিকে রাশিয়ার অবস্থান বেশ স্পষ্ট, কারণ সাম্প্রতিক বছরগুলোতে মস্কো এবং তেহরানের মধ্যে সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তাই রাশিয়া এই উত্তেজনার জন্য সরাসরি পশ্চিমা নীতিকে দায়ী করছে এবং ইরানের সুরক্ষায় তাদের সম্ভাব্য সমর্থনের ইঙ্গিত দিচ্ছে, যা বৈশ্বিক মেরুকরণকে আরও স্পষ্ট করে তুলছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, বিশেষ করে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য, এই পরিস্থিতিতে এক ধরনের কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। তারা একদিকে যেমন ইসরায়েলের নিরাপত্তার অধিকারের কথা বলছে, অন্যদিকে তেমনি পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষকেই নেপথ্য আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত করার চাপ দিচ্ছে, কারণ ইউরোপ ইতোমধ্যে পূর্ব ইউরোপের চলমান সংকটের কারণে অর্থনৈতিকভাবে বেশ চাপে রয়েছে এবং মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংকট তাদের অর্থনীতিতে মূল্যস্ফীতির ভয়াবহ প্রভাব ফেলতে পারে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও এই বিষয়টি নিয়ে বারবার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু ভেটো ক্ষমতার অধিকারী দেশগুলোর মধ্যে ঐক্যমত্য না থাকায় কার্যকর কোনো বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হচ্ছে না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভারত বা জাপানের মতো এশিয়ার অন্যান্য বড় অর্থনীতিগুলো গভীর উদ্বেগের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ তাদের সমুদ্র বাণিজ্য এবং জ্বালানি নিরাপত্তার একটি বড় অংশ এই অঞ্চলের স্থিতি। আন্তর্জাতিক রাজনীতির ময়দানে আরেকটি যে খবর চরম উত্তেজনার জন্ম দিয়েছে তা হল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মিসাইল নিক্ষেপের মাধ্যমে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন কিনা, যা নিয়ে বিশ্বজুড়ে মিডিয়া এবং কূটনৈতিক মহলে তোলপাড় চলছে। বিষয়টি যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি তবে দেখতে পাব যে উত্তর কোরিয়ার সাম্প্রতিক সময়ে তাদের সামরিক শক্তি প্রদর্শন এবং ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার মাত্রা উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিয়েছে, যা মূলত তাদের নিজস্ব কৌশলগত প্রতিরক্ষা নীতির অংশ এবং পশ্চিমা বিশ্বের ওপর চাপ প্রয়োগের একটি সুপরিকল্পিত হাতিয়ার। তবে আন্তর্জাতিক বিশ্লেষক এবং নিরপেক্ষ সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে কিম জং উন আনুষ্ঠানিকভাবে আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেননি, বরং পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় মিডিয়া থেকে যে কড়া ভাষার বিবৃতিগুলো দেওয়া হয়েছে তা মূলত মধ্যপ্রাচ্যে আমেরিকার নীতির সমালোচনা এবং নিজেদের সামরিক সক্ষমতার প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে। আসলে যখনই বিশ্বের কোনো এক প্রান্তে বড় ধরনের ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়, তখন উত্তর কোরিয়ার মতো দেশগুলো নিজেদের সামরিক প্রস্তুতি জানান দেওয়ার জন্য মিসাইল টেস্ট বা সামরিক মহড়ার আয়োজন করে থাকে, যাতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করতে পারে এবং ভবিষ্যতের যে কোনো আলোচনায় নিজেদের দর কষাকষির অবস্থানকে শক্ত করতে পারে। দক্ষিণ কোরিয়া এবং জাপানের সামরিক রাডারগুলো এই মিসাইল উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করলেও তারা এটিকে সরাসরি মধ্যপ্রাচ্য সংকটের সাথে যুক্ত করতে নারাজ, কারণ কোরীয় উপদ্বীপের নিজস্ব রাজনীতি এবং নিরাপত্তা সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। সোশ্যাল মিডিয়া এবং কিছু চটকদার সংবাদ মাধ্যমে এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে প্রচার করা হলেও প্রফেশনাল নিউজ ভেরিফিকেশন সিস্টেমগুলো বলছে যে এটি মূলত এক ধরনের ডিপ্লোম্যাটিক সিগন্যালিং বা কৌশলগত বার্তা প্রদান, যার মাধ্যমে উত্তর কোরিয়া ওয়াশিংটনকে বুঝিয়ে দিতে চায় যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার যে কোনো সামরিক পদক্ষেপে তারা কড়া নজর রাখছে। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন সামরিক ও কৌশলগত টার্গেটে ইরানের আঘাত হানার যে খবরটি সামনে এসেছে তা বর্তমান বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা, যা পুরো অঞ্চলের ভৌগোলিক পরিস্থিতিকে নতুন করে ভাবিয়ে তুলেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরাক, সিরিয়া এবং জর্ডান সীমান্তবর্তী এলাকাগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি বা ইন্টারেস্ট পয়েন্টগুলোতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ড্রোন এবং রকেট হামলার ঘটনা ঘটেছে, যার পেছনে সরাসরি ইরান বা তাদের সমর্থিত বিভিন্ন প্রক্সি গোষ্ঠীগুলোর হাত রয়েছে বলে পেন্টাগন এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে। এই ধরনের হামলার মূল লক্ষ্য সরাসরি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি করা নয়, বরং এর মাধ্যমে আমেরিকা এবং তাদের মিত্রদের ওপর এক ধরনের ধারাবাহিক মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ প্রয়োগ করা, যাতে তারা এই অঞ্চলে তাদের নীতি পরিবর্তনে বাধ্য হয়। ইরান ঐতিহাসিকভাবেই এই অঞ্চলে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে, যাদের মাধ্যমে তারা সরাসরি নিজেদের জড়ানো ছাড়াই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারে, যাকে সামরিক পরিভাষায় অ্যাসিমেট্রিক ওয়্যারফেয়ার বা অসম যুদ্ধ কৌশল বলা হয়ে থাকে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঘাঁটিগুলোর নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এবং সি-র্যাম প্রযুক্তি ব্যবহার করে এসব হামলার বেশিরভাগই আকাশে থাকা অবস্থাতেই নিষ্ক্রিয় করতে সক্ষম হচ্ছে বলে জানিয়েছে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে আন্তর্জাতিক বাণিজ্য পথ, বিশেষ করে হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের শিপিং রুটগুলো, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল পরিবহন করা হয়। এই রুটগুলোতে সামান্যতম অস্থিতিশীলতার খবরও গ্লোবাল অয়েল মার্কেটে বড় ধরনের প্রভাব ফেলে, যার ফলে বিশ্বজুড়ে পরিবহন খরচ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাবার আশঙ্কা তৈরি হয়, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে সরাসরি প্রভাবিত করে। আপনারা যারা অর্থনীতির খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই খবরের পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এই পুরো পরিস্থিতি প্রমাণ করে যে আধুনিক যুগে সামরিক সংঘাত শুধু রণক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, এর অর্থনৈতিক ঢেউ এসে আছড়ে পড়ে বিশ্বের প্রতিটি কোণায়। যুদ্ধের প্রথম 2 দিনেই 650 মার্কিন সেনা হতাহতের যে দাবিটি ইরানের পক্ষ থেকে করা হচ্ছে তা বর্তমান আধুনিক তথ্যযুদ্ধের বা ইনফরমেশন ওয়ারফেয়ারের একটি অত্যন্ত ক্লাসিক উদাহরণ হিসাবে আন্তর্জাতিক মহলে আলোচিত হচ্ছে।
যখনই দুটি শক্তিশালী দেশের মধ্যে এ ধরনের চরম উত্তেজনা বা প্রক্সি সংঘাতের সৃষ্টি হয় তখন ময়দানের লড়াইয়ের চেয়েও বড় হয়ে দাঁড়ায় মিডিয়া এবং তথ্যের লড়াই, যেখানে প্রতিটি দেশ তাদের নিজস্ব ন্যারেটিভ বা গল্প বিশ্ববাসীর সামনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং তাদের সমর্থিত বিভিন্ন মিডিয়া আউটলেটগুলো থেকে এই 650 সেনা হতাহতের খবরটি অত্যন্ত জোরে সোরে প্রচার করা হচ্ছে, যার মূল উদ্দেশ্য হতে পারে তাদের অভ্যন্তরীণ জনগণের মনোবল চাঙ্গা রাখা এবং মিত্রদের কাছে নিজেদের সামরিক সক্ষমতার একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া। তবে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর, পেন্টাগন এবং হোয়াইট হাউসের ব্রিফিং থেকে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বা প্রোপাগান্ডা হিসাবে উড়িয়ে দেওয়া হয়েছে। তারা বলছে যে তাদের সেনা অবস্থানগুলোতে কিছু হামলার চেষ্টা হলেও উন্নত প্রযুক্তি এবং পূর্ব প্রস্তুতির কারণে কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। নিরপেক্ষ সামরিক বিশ্লেষকরা মনে করেন আধুনিক যুগে এত বড় সংখ্যক মার্কিন সেনার হতাহতের ঘটনা ঘটলে তা কোনোভাবেই গোপন রাখা সম্ভব নয়, কারণ আমেরিকার মতো একটি গণতান্ত্রিক দেশে মিডিয়ার স্বাধীনতা এবং জবাবদিহিতার যে কাঠামো রয়েছে তাতে এত বড় ক্ষতি হলে তার সাথে সাথেই ব্রেকিং নিউজ হিসাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ত এবং মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বিশাল ঝড়ের সৃষ্টি হতো। মূলত আধুনিক কনফ্লিক্টগুলোতে কগনিটিভ ওয়ারফেয়ার বা মানুষের চিন্তার জগৎকে প্রভাবিত করার কৌশল ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেখানে বড় বড় সংখ্যা এবং আতঙ্কজনক তথ্য ছড়িয়ে দিয়ে প্রতিপক্ষের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয়। আপনারা যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, আপনাদের এই ধরনের চাঞ্চল্যকর খবর শেয়ার করার আগে অবশ্যই ফ্যাক্ট চেক করে নেওয়া উচিত, কারণ ভুল তথ্য অনেক সময় মূল ঘটনার চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে। এই পুরো বিষয়টি থেকে আমাদের একটি পরিষ্কার ধারণা জন্মায় যে আজকের দিনে সংঘাত শুধু